সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের কলকাতা শহরের বুকে অবস্থিত এক অত্যন্ত সুন্দর এবং শান্ত স্নিগ্ধ স্থান। স্থানটির নাম অরবিন্দ হাউস। স্থানটির অবস্থান আমাদের কলকাতার কেন্দ্রস্থলে পার্ক স্ট্রিটের খুবই কাছাকাছি অঞ্চলে। চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই স্থানটি। অরবিন্দ হাউস অবস্থিত 8 শেক্সপিয়ার সরণিতে। কাছের মেট্রো স্টেশন বলতে পারেন পার্ক স্ট্রিট। সেখান থেকেও আপনাকে মিনিট 15 হেঁটে এখানে আসতে হবে। অবশ্যই গুগল ম্যাপটা ইউজ করবেন। এছাড়াও যদি আপনি সরাসরি নিজস্ব যানবাহনে আসতে চান তাহলে আপনি শেক্সপিয়ার সরণি ধরে চলে আসতে পারেন এখানে। জায়গাটি বেশ সুন্দর, তবে ওয়ান ওয়ে এখানকার রাস্তা, সুতরাং অবশ্যই নিজস্ব যানবাহনে আসলে একটু সাবধানে আসতে হবে। এছাড়া যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান তাহলে যে কোনো বাসে চলে আসুন পার্ক স্ট্রিটের কাছাকাছি শেক্সপিয়ার সরণিতে। সেখান থেকে আপনি পায়ে হেঁটে এখানে চলে আসতে পারবেন। স্ট্রিট চত্বরে সোজা পার্ক স্ট্রিট, গাছ। দেখা যায় এখানে সব হেরিটেজ বিল্ডিং পার্ক স্ট্রিটের। টয়লেট নিতেও ভাঙাচোরা একটা বাড়ির মধ্যেই পড়ছে কলকাতা। সামনে দ্য 42 ন্যাশনাল ইন্স্যুরেন্স অফিস। ওই রাস্তাটা দিয়েও আসতে পারেন আর দিক দিয়েও আসা যেতে পারে। আপনি যখন পার্ক স্ট্রিট দিয়ে আসবেন আপনি এই নন্দলাল বসু সরণি ধরে চলে আসবেন এই অরবিন্দ হাউসের খুবই কাছে। এছাড়াও আপনার আরেকটা আইকনিক লোকেশন হলো দ্য 42 বিল্ডিংয়ের ঠিক পিছন দিকে এই অরবিন্দ হাউস। শ্রী শ্রী অরবিন্দের বাল্যকাহিনী সম্পর্কে আমরা সকলেই হয়তো অজানা, তাই চলুন অরবিন্দ হাউস ঘুরতে ঘুরতে আমি আপনাদের সে সম্পর্কে অনেক তথ্য দিই। আশা করি আপনারাও কিছুটা জানেন এবং বাকিটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ঘুরিয়ে দেখাই এই অরবিন্দ হাউস। শ্রী অরবিন্দ ঘোষ 1872 সালের 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কৃষ্ণধনু ঘোষ এবং মায়ের নাম ছিল মৃণালিনী দেবী। তার ভাই বোনদেরও নাম আমরা জানি। তার ভাইয়ের নাম ছিল বারীন্দ্র কুমার ঘোষ ও মনমোহন ঘোষ এবং বোনের নাম সরোজিনী ঘোষ। ঋষি অরবিন্দের আসল জন্মভিটে রয়েছে হুগলি জেলার কোন্নগরে, কিন্তু তার জন্মের সময় তার পিতা ও মাতা কলকাতায় অবস্থান করছিলেন। সেই জন্যই 1872 সালের 15ই আগস্ট কলকাতায় থিয়েটার রোডে মণি ঘোষের বাড়িতেই তার জন্ম। শ্রী শ্রী অরবিন্দের অরবিন্দ হাউস।
চলুন ঘুরে দেখি অরবিন্দের স্মৃতি বিজড়িত এই বাড়ি। অরবিন্দ হাউসের নিচতলার এই নোটিশ বোর্ডে আপনি যে লেখাগুলো লক্ষ্য করবেন সেগুলো এখানকার বিভিন্ন সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অনুষ্ঠানের সময়সূচি, বছরের বিভিন্ন সময় এগুলো অনুষ্ঠিত হয়। এছাড়াও নানা সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে, এখানে লাইব্রেরি রয়েছে। আবার ফিরে আসি শ্রী অরবিন্দের কাহিনীতে। তার জন্মের সময় তার মাতা খুব অসুস্থ ছিলেন, সেই জন্যই মনমোহন ঘোষের বাড়িতেই তাকে রাখা হয়। 1877 সালে শ্রী অরবিন্দ ঘোষকে দার্জিলিংয়ে লরেটো কনভেন্টে পাঠানো হয়। লরেটো কনভেন্টে 2 বছর লেখাপড়ার পর তাকে বিলেতে পাঠানো হয় ইউরোপীয় শিক্ষালাভের জন্য। অত্যন্ত মেধাবী ছাত্র শ্রী অরবিন্দ ইউরোপে থাকাকালীন তার আর্থিক সীমাবদ্ধতার কারণে বৃত্তি অর্জন করার জন্য ইংরেজি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিংস কলেজে বৃত্তি পরীক্ষায় পাশ করেন এবং যা তার ICS পরীক্ষার জন্য উপকারী ছিল। তিনি 250 জন প্রতিযোগীর মধ্যে 11তম স্থান অধিকার করেন। 2 বছর প্রবেশনার শেষ দিকে অরবিন্দ নিশ্চিত হন যে তিনি ব্রিটিশদের সেবা করতে কোনো মতেই সম্মত হবেন না। অতএব ICS পরীক্ষার অংশ অশ্বারোহণ পরীক্ষায় হাজির না হয়ে তিনি অকৃতকার্য হন। একই সময় বরোদার মহারাজা বিলেত ভ্রমণ করছিলেন। মহারাজের সাথে শ্রী অরবিন্দ এবং তার পিতার পূর্ব পরিচয় ছিল। পূর্ব পরিচয়ের সুবাদে বরোদা স্টেট সার্ভিসে যুবরাজ শ্রী অরবিন্দের চাকরির ব্যবস্থা করেন। সেই সুবাদেই শ্রী অরবিন্দ বিলেত ছেড়ে ভারতের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু এই সময় ঘটে যায় এক দুর্ঘটনা। শ্রী অরবিন্দের বিলেত যাত্রার খবর তার পিতা পেয়েছিলেন, কিন্তু তিনি একটি ভুল সংবাদ পান যে শ্রী অরবিন্দের জাহাজডুবি হয়েছে। এই সংবাদ পাওয়ার পর তার পিতা ইহলোক ত্যাগ করেন। বরোদা স্টেট সার্ভিসে যোগদান করার পর শ্রী অরবিন্দ ভারতীয় সংস্কৃতি উপর গভীর অধ্যয়ন শুরু করেন। নিজ উদ্যোগে তিনি সংস্কৃত, হিন্দি ও বাংলা ভাষায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ছিলেন ভারতীয় দার্শনিক, একাধারে তিনি যোগী, আবার লেখক, জাতীয়তাবাদী কবিও বটে। তিনি বন্দে মাতরম সংবাদপত্র সম্পাদনা করেন। ভারতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে নিজেকে নিয়োজিত করেন। 1910 সাল পর্যন্ত তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক প্রভাবশালী নেতা। তারপর আলিপুর বোমা মামলায় তিনি গ্রেপ্তার হবার কিছুকাল পরেই তিনি আধ্যাত্মিক সংস্কারকে নিজের জীবনের অঙ্গ করে নেন। মানব প্রগতি ও আধ্যাত্মিক বিবর্তনের ক্ষেত্রে তার নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা প্রচার করেন। কলকাতার বুকে অবস্থিত এই অরবিন্দ হাউসের আরেকটি বিশেষত্ব হলো এখানে রয়েছে শ্রী শ্রী অরবিন্দের রেলিক্স, যার টানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। প্রথমে শ্রীমা এই রেলিক্সটি এখানে দিতে চাননি। তিনি চেয়েছিলেন সরকারিভাবে কোনো উদ্যোগ হলে তখনই তিনি রেলিক্সটি এখানে অর্পণ করবেন। সেই মতো 1972 সালে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেলিক্স আনার ব্যবস্থা করা হয় এবং এই রেলিক্স 16ই ফেব্রুয়ারি কলকাতায় আসে এবং কলকাতার বিভিন্ন স্থলে এটাকে নিয়ে যাওয়া হয়, যেমন আলিপুর জেল, যাদবপুর ইউনিভার্সিটি এবং আলিপুরে। এরপর এই রেলিক্স প্রত্যেকটি জেলাতেই একবার করে
প্রদর্শিত হয়েছিল। তারপর স্থায়ীভাবে এই অরবিন্দ হাউস যখন শ্রী শ্রী অরবিন্দের স্মৃতির উদ্দেশ্যে সরকারিভাবে হেরিটেজ 1 স্বীকৃতি পায়, তখন রেলিক্সটি এখানে প্রতিষ্ঠা করা হয়। আপনারা যখন এই অরবিন্দ হাউসে আসবেন তখন অবশ্যই হাউসের পিছনের অংশে শ্রী শ্রী অরবিন্দের যে রেলিক্স রয়েছে সেটি একবার দেখে আসবেন। সেখানে নতজানু হয়ে কিছুটা সময়ও কাটাতে পারেন। দেখবেন শান্ত স্নিগ্ধ পরিবেশে সেখানে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছে। সকলেই সেখানে ফুল, মালা অথবা শ্রী অরবিন্দের কিছু প্রিয় জিনিস সেখানে রেখে আসেন। আপনারাও রাখতে পারেন এবং বিশেষ বিশেষ দিনে এখানে যখন অনুষ্ঠান হয় তখন রেলিক্সকে কেন্দ্র করে অনেক সভা সমিতির আয়োজন করা হয়। প্রত্যেক সপ্তাহেই 2 দিন ধ্যানের আয়োজন করা হয়। নানা মানুষ এখানে ছুটে আসেন রেলিক্সের টানে। এছাড়াও 4টি বিশেষ দর্শনের দিন রয়েছে, যেগুলি হলো 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট, 24শে এপ্রিল এবং 24শে নভেম্বর। ধ্যান ছাড়াও এই 4টি দিন বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই 4টি বিশেষ দিনের নির্ধারণ শ্রীমাই করে দিয়ে গিয়েছিলেন। বিশেষ দিনগুলোতে বিশেষ সভা বসে, জ্ঞানীগুণীজনরা তাদের মতামত প্রকাশ করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এবং সবশেষে 7:30 থেকে 8টা অবধি এখানে বিশেষ ধ্যানেরও আয়োজন করা হয়। তাই অতি অবশ্যই এই 4টি বিশেষ দিনে এখানে আসার চেষ্টা করতে পারেন। বেশ ভালো লাগবে এবং এক অদ্ভুত আন্তরিক শান্তি অনুভব করবেন। আবার ফিরে আসি ঋষি অরবিন্দের কাহিনীতে। যুবরাজের সাথে বরোদায় আসার পর শ্রী অরবিন্দ দেশমাতৃকার সেবার জন্য নিয়োজিত হন। তিনি বরোদা কলেজে ফরাসি ভাষার শিক্ষক হিসেবেও নিযুক্ত হন। অল্প দিনের মধ্যেই তিনি জনপ্রিয়তা পান এবং কলেজের উপাধ্যক্ষের পদেও আরোহণ করেন। বরোদা থাকাকালীন তিনি প্রথম তার কাব্য সংকলন করেন, যার নাম দ্য ঋষি। এই সময় তিনি ব্রিটিশ বিরোধী সক্রিয় রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন। পর্দার আড়ালে তিনি শুরু করেন নানা বিপ্লবী কাজকর্ম। লোকমান্য তিলক, ভগিনী নিবেদিতার সাথেও যোগাযোগ স্থাপন করেন। বাঘা যতীন হিসেবে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্য তিনি বরোদায় সেনা বিভাগে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং পরবর্তীতে বাংলার অন্যান্য বিপ্লবী দলগুলোকে সংগঠিত করার কাজে আসেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সেই বিখ্যাত বাণী এখানে লেখা রয়েছে। অরবিন্দ হাউসে প্রবেশের মুখেই এটি পড়ে নিতে পারেন। শ্রী অরবিন্দ প্রায় 32টি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে বাংলা গ্রন্থের সংখ্যা 6টি। তার বাংলা গ্রন্থগুলির নাম হচ্ছে কারা কাহিনী, ধর্ম ও জাতীয়তা এবং অরবিন্দের পত্র। কংগ্রেসের জাতীয়তাবাদী রাজনীতি এবং অনুশীলন সমিতির সাথে জড়িত হন। 1906 সালে তিনি কলকাতায় ন্যাশনাল কলেজে অধ্যক্ষ নিযুক্ত হন। যুবদের রাজনীতিতে আসার জন্য তিনি উৎসাহিত করতে থাকেন, কিন্তু 1907 সালে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন এবং দেশমাতার প্রতি সেবায় নিজেকে নিয়োজিত করেন। সেদিনের ন্যাশনাল কলেজ আজ হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। শ্রী অরবিন্দের কর্মকাণ্ড আরও ছড়িয়ে পড়ে। তিনি কনিষ্ঠ ভ্রাতা বারিন ঘোষের সাহায্যে স্বাধীনতা সংগ্রামে বাঘা যতীন, সুরেন্দ্রনাথ ঠাকুরের মতো বিপ্লবীদের সাথে যুক্ত হন। তিনি কলকাতা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন এবং যুবদের এই কাজে উৎসাহিত করতে থাকেন। দাদাভাই নওরোজির নেতৃত্বে কংগ্রেসের সভাতেও তিনি যোগদান করেন, যেখানে স্বরাজ, স্বদেশ, বয়কট ও স্বদেশী শিক্ষাকে উদ্বুদ্ধ করা হয়। 1907 সালে সুরাট কংগ্রেসে যখন চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে, তিনি তখন চরমপন্থাকেই বেছে নেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই ব্রিটিশদের পদচ্যুত করতে হবে। সেই জন্যই তিনি চরমপন্থার সাথে যুক্ত হন। বাল গঙ্গাধর তিলকের সাথেও তিনি যুক্ত হন।
সেই সময় বাঘা যতীন ক্ষুদিরাম বোস সশস্ত্র আন্দোলনে ব্রিটিশদের উত্তক্ত করে চলেছেন। অরবিন্দ ঘোষ তাদের নেতৃত্ব দেন। ক্ষুদিরাম বসু যখন অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করেন, ঋষি অরবিন্দ সেই সময় গ্রেপ্তারও হন। আলিপুর জেলে বন্দি থাকা অবস্থায় চিত্তরঞ্জন দাস, যাকে আমরা দেশবন্ধু হিসেবে চিনি, তিনি অরবিন্দ ঘোষের হয়ে মামলা লড়েন। তার তত্ত্বাবধানে অরবিন্দ ঘোষ জেল মুক্ত হন। অবশ্যই তথ্যের অভাব ছিল। তিনি এরপর পন্ডিচেরিতে ফিরে যান এবং সেখানে আশ্রম গড়ে তোলেন। 1905 সালের জুলাইতে যখন লর্ড কার্জন বাংলা ভাগ করেন, তখন বিপ্লবী জাতীয়তাবাদ আরও মাথাচাড়া দিয়ে ওঠে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী অরবিন্দকে জাতীয়তাবাদী ধর্ম প্রচারক, মানবতা প্রেমিক ও দেশপ্রেমের কবি বলে অভিহিত করেছেন। তবে শোনা যায় জেলে বন্দি থাকার সময় শ্রী অরবিন্দ অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক কিছু অভিজ্ঞতা অর্জন করেন। তিনি নাকি একদা স্বপ্নে স্বামী বিবেকানন্দকেও দেখেছিলেন। জেল মুক্তি লাভের পর তিনি চলে আসেন পন্ডিচেরিতে এবং রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন। পন্ডিচেরিতে অরবিন্দ আধ্যাত্ম সাধনায় যে বিশেষ প্রক্রিয়াটি বিকাশ ঘটান তার নাম দেন যোগ সমন্বয়। তার অন্তর্দৃষ্টির তার বিখ্যাত বাণী ছিল, প্রকৃত জ্ঞান চিন্তার মাধ্যমে লাভ করা যায় না। প্রকৃত জ্ঞান হল আপনি যা হয়ে ওঠেন। মন এমন কিছুতেই করতে পারে না যা মনের নিশ্চলতা ও চিন্তাহীন স্থিরতার আরও ভালোভাবে করা যায় না। যখন মন স্থির থাকে তখন নীরবতার নির্মলতায় সত্য তার কথা বলার সুযোগ পায়। শ্রী শ্রী অরবিন্দেরও জীবন কাহিনী উপরের ঘরে ছবির সাহায্যে বর্ণনা করা রয়েছে। পড়তে পারেন, ছবি তুলতে পারেন, তেমন কোনো বাধা নিষেধ নেই। স্থানটির নাম অরবিন্দ হাউস, তাই অতি অবশ্যই এই স্থানের পবিত্রতা রক্ষা করবেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবেনও না এবং সম্মুখীনও হওয়ার চেষ্টা করবেন না। শান্তিতে নীরবতা বজায় রাখবেন। পারলে মোবাইলটি সাইলেন্ট মোডে রাখুন। অযথা কথা বা গল্পও করবেন না। আসুন ঘুরে দেখুন শ্রী শ্রী মায়ের এবং শ্রী শ্রী অরবিন্দের স্মৃতি বিজড়িত অরবিন্দ হাউস। এবার আপনাদের জানাই শ্রীমার কাহিনী। 21শে ফেব্রুয়ারি 1878 সালে শ্রীমা বা মীরা আলফাসা জন্মগ্রহণ করেন ফ্রান্সে। তিনি ভারতীয় গুরুকুলের পরিবেশ পছন্দ করতেন। তিনি ও তার স্বামী পল রিচার্ড 1914 সালের 29শে মার্চ পন্ডিচেরির আশ্রমে আসেন এবং ঋষি অরবিন্দের কাছে দীক্ষা গ্রহণ করেন। এরপর তারা স্থায়ীভাবে সেখানেই বসবাস শুরু করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ও তার স্বামী পন্ডিচেরি ছেড়ে জাপানে আসেন। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তাদের সাক্ষাৎ হয় এবং হিন্দু ধর্মের মর্মার্থ তারা অনুধাবন করেন। 1926 সালের 24শে নভেম্বর মীরা আলফাসা পন্ডিচেরি ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি তার জীবনের শেষ 30 বছর এই পন্ডিচেরিতেই অতিবাহিত করেন। ইংরেজিতে তিনি রচনা করেন দ্য এজেন্ডা নামক একটি বই। শ্রী অরবিন্দ তাকে দিব্য মায়ের অবতার হিসাবে বর্ণনা করেছিলেন। সেই জন্যই তাকে দ্য মা হিসাবেই আমরা চিনি। অরবিন্দ হাউসে আসলে আপনি তার অনেক ছোটবেলার স্মৃতি এবং ছবি দেখতে পারবেন। সুন্দর এই জায়গাটা। শ্রী মায়ের অনেক ছবি আছে এখানে। অরবিন্দ হাউস আসলে এগুলো দেখতে পারবেন। বিশাল বড় ব্যালকনি। আপনারাও আসুন, আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের খুবই কাছে অবস্থিত এই অরবিন্দ হাউস। ভালো লাগবে আসলে। শ্রী মায়ের অনেক ছবি রয়েছে। ওই জায়গাগুলো দেখা
শ্রীমা তার জীবদ্দশাতে কোনো সময় কলকাতাতে আসেননি, তবে তার অনেক স্মৃতি এখানে রয়েছে। 1973 সালের 17ই নভেম্বর 95 বছর বয়সে পুডুচেরিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাণীগুলো আজও আমাদের জীবনে নবরূপের সন্ধান দেয়। আসুন অরবিন্দ হাউসে ঘুরে দেখুন মায়ের স্মৃতিগুলো। শ্রী অরবিন্দের 5টি স্বপ্ন ছিল। 1947 সালের ভারতের স্বাধীনতার পর অরবিন্দ তার 5টি স্বপ্নের কথা বলেছিলেন, যার মধ্যে ছিল এক স্বাধীন ও ঐক্যবদ্ধ ভারত। এশিয়ার পুনরুত্থানেরও তিনি স্বপ্ন দেখেছিলেন। এক ন্যায়সঙ্গত জীবনের জন্য বিশ্বব্যাপী ঐক্য ও বিশ্বের প্রতি ভারতের আধ্যাত্মিক উপহার এবং উচ্চতর চেতনার দিকে মানব বিবর্তনেরও এক রূপান্তরমূলক পদক্ষেপের স্বপ্ন তিনি দেখেছিলেন। তিলোত্তমা কলকাতার বুকে পার্ক স্ট্রিটের কাছাকাছি এত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনি চট করে পাবেন না। এই স্থানটির অদ্ভুত নিস্তব্ধতা আপনাকে আকর্ষিত করবে। অবশ্যই রেলিক্সের টানেই মানুষ এখানে ছুটে আসেন। সেখানে গাছগাছালি দিয়ে ঘেরা অনেক বাগানও রয়েছে, ফুল দিয়ে সাজানো, ভালো লাগবে। আর একটাই অনুরোধ, স্থানটির পবিত্রতা রক্ষা করবেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। শ্রী অরবিন্দের প্রকৃত সাহিত্যকীর্তিগুলি ছিল দ্য লাইফ ডিভাইন, যে গ্রন্থে তিনি যোগ সমন্বয় দার্শনিক দিকগুলি আলোচনা করেছিলেন। সিনথেসিস অফ যোগ, যেই গ্রন্থে তিনি যোগ সমন্বয় নীতি ও পদ্ধতি আলোচনা করেছেন, এবং সাবিত্রী, আ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল। আশা করি শ্রী অরবিন্দের এই বাড়িতে এসে আপনাদের ভালো লাগলো। আপনারাও আসুন। ধর্মতলায় নেবে আপনি গুগল ম্যাপ ফলো করে লিটল রাসেল স্ট্রিট ধরে এখানে চলে আসতে পারেন। এছাড়া ময়দান মেট্রো থেকে বেরিয়েও চলে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, আসুন, জানতে পারবেন শ্রী শ্রী অরবিন্দের জীবনী সম্পর্কে এবং শ্রী মায়ের সম্পর্কে। এবার বাড়ি ফেরার পালা। খুব ভালো লাগলো আজকে এসে এখানে। সেই যুগের ঝাড়বাতি বিদ্যমান। অরবিন্দ হাউসে প্রবেশের বাঁ দিকে আপনি পেয়ে যাবেন সংগ্রহশালা। এছাড়াও এখানে আপনি বিপণন কেন্দ্রও পাবেন। শ্রী শ্রী মায়ের লেখা বা শ্রী অরবিন্দের লেখা অনেক ছোটোখাটো পুস্তক, নথিপত্র এখানে আপনি কিনতে পারবেন সংকলন হিসাবে। এছাড়াও দেশ বিদেশের নানা মানুষজন শ্রী শ্রী মা এবং অরবিন্দ সম্পর্কে অনেক বই রচনা করেছেন, সেগুলোও কিনতে পারেন। এদের নিজস্ব প্রস্তুত করা অনেক জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। ঘুরে দেখুন কলকাতা শহরের অন্যতম সেরা আকর্ষণ শ্রী অরবিন্দ হাউস। আমার তো খুবই ভালো লেগেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে আসব, তবে সঠিক গুগল ম্যাপের লোকেশনটা বুঝতে পারছিলাম না। তাই আজ যেহেতু হাতে সময় ছিল, তাই ভাবলাম আপনাদেরও ঘুরিয়ে দেখাই, আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আরেকটি বিশেষ জিনিস আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন অরবিন্দ হাউসের দোতলার কক্ষে আসবেন, সেখানে আপনারা একটি বিশেষ সভাস্থল দেখতে পারবেন, যেখানে একপাশে রয়েছে শ্রী অরবিন্দের ছবি, আর একপাশে রয়েছে শ্রীমার ছবি। একটা অদ্ভুত নীল আভা রয়েছে চতুর্দিকে, এবং তার ঠিক মাঝখানে দুটি চরণ যুগল রয়েছে। আপনারা স্বচক্ষে এসে সেটি দর্শন করবেন। আশা করি আপনারা এই স্থানটির মাহাত্ম্য বুঝতে পারবেন। অরবিন্দ হাউসে দোতলার কক্ষে একজন কিউরেটর আছেন, যিনি আপনাকে এই স্থানের মাহাত্ম্য আরও বিস্তারিতভাবে বলবেন এবং বিভিন্ন ছবি সম্পর্কে আপনাকে নানা তথ্য দেবেন। তাকেও সহযোগিতা করতে পারেন, বেশ ভালো লাগবে।
আরেকটি বিশেষ কথা, অরবিন্দ হাউসে যখন আসবেন তখন হাতে অতি অবশ্যই সময় রাখবেন। 1 থেকে 2 ঘন্টা এখানে কাটান, বেশ ভালো লাগবে। অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন এবং অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। আশা করি এই অরবিন্দ হাউস দেখে আপনাদের ভালো লাগলো। আপনারাও আসুন, ঘুরে দেখুন কলকাতার বুকে শ্রী শ্রী অরবিন্দের স্মৃতি বিজয়বৃন্দ হাউস। বিড়লা গার্লস কলেজ, প্রথম দেখলাম এই কলেজটা কলকাতায়। কিছু অজানা রাস্তার আজ কলকাতার ঘুরে দেখা, আশা করি ভালো লাগছে। জায়গা থেকে বেরিয়ে যাবো এই দিকটা, প্রসাদ গ্রুপের বাড়ি আসা হয়। হিমাল জেমস, তাহলে তো শেক্সপিয়ার সরণি লেখা। আশা করি আমার চ্যানেলে অরবিন্দ হাউস ঘুরে আপনাদের ভালো লাগলো। আপনারাও এসে ঘুরে যান, সত্যিই ভালো লাগবে। আজকের মতো কলকাতা থেকে বিদায় নিলাম। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।